বাংলাদেশে এখনো 70 বছরের মানুষ রিক্সা চালায়। 95% লোক জানে না যে তার চাকরি যাওয়ার পরে সে তার কর্মজীবনের কবে অবসান হবে এবং সে কি করবে, তারপরে সে কিভাবে চলবে। বাংলাদেশে খুব বেশি আইনে কিন্তু বৈষম্য নেই, কিন্তু যে কয়টা আইনে বৈষম্য আছে সে কয়টা সব নারী এবং শ্রমিকদের ক্ষেত্রে। উল্লেখযোগ্য যে উন্নয়নগুলো হয়েছে তার মধ্যে একটা হচ্ছে রেমিটেন্স এবং প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স, যেটা বলা হয় সবসময়। এই প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স বৃদ্ধি এবং তাদের কাজকে শোভন করার জন্য, তাদের সুরক্ষা দেওয়ার জন্য যে দক্ষতা উন্নয়ন দরকার, সেটাও কিন্তু খুব বেশি আমাদের এখানে আপনার উল্লেখযোগ্যভাবে আসতেছে না। এটি একটি আমরা আপনারা একটু দেখতে পারেন যে পরে যেন এগুলো আলোচনায় আসে। হেলথ এবং এডুকেশন সেক্টরের ক্ষেত্রে আমি বলবো যে শ্রমজীবীর ক্ষেত্রে শ্রমজীবী মানুষের জন্য সবচেয়ে জরুরি যে দুটো জিনিস দরকার ছিল, শিক্ষা এবং স্বাস্থ্যকে গণমুখী করে শ্রমঘন এলাকাকে ধরে যে সংস্কার উদ্যোগগুলো দেওয়া দরকার ছিল, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি প্রস্তুতি উদ্যোগ আমরা কিন্তু খুব বেশি দেখিনি। আমি যদি সরাসরি এখন লেবার সেক্টরে আসি, যে আকাঙ্ক্ষার তো একটা বড় ক্ষেত্র ছিল বৈষম্য দূর করা, অ্যাটলিস্ট বৈষম্যর জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগটা নেওয়া। সমাধান করতে পারবো আমি এটা মনে করতেছি না, কিন্তু উদ্যোগগুলো নেওয়া। সেক্ষেত্রে শ্রম সংস্কার কমিশন একটা বড় উদ্যোগ ছিল এবং আমরা সেই উদ্যোগ নিয়ে শ্রম মন্ত্রণালয় একটা কমিটি করে তারা চেষ্টা করতেছে এটা কিভাবে আরো অগ্রাধিকার ভিত্তিতে নিয়ে যাওয়া যায়। কিন্তু মনে রাখতে হবে এখানে একটা বড় ব্যাপার, এখানে উল্লেখিত যে জিনিসগুলো সেগুলো শ্রম সংস্কার কমিশনের হাতে নেই এবং শ্রম মন্ত্রণালয়েরও না, সেটি অন্যান্য অনেক জায়গায়। যেমন আপনার যদি 2024-এর যে আপনাদের যে সংলাপ, সেই সংলাপে যে বিষয়গুলো উঠে এসেছিল তার মধ্যে শ্রমক্ষেত্রে যে বিষয়গুলো ছিল, সার্বজনীন পেনশন, আমরা শ্রম সংস্কার কমিশন বলেছি যে বৈষম্যের যে উল্লেখযোগ্য দিকগুলো বাংলাদেশে, তার সবচেয়ে বেশি বিদ্যমান হচ্ছে শ্রমক্ষেত্রে। কারণ বৈষম্য হচ্ছে সম্পদ এবং আয়ের বৈষম্য, এবং আয়ের বৈষম্যের একটা বড় ক্ষেত্র হচ্ছে মজুরি বৈষম্য। আর এই মজুরি বৈষম্যের একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে কোনো জাতীয় মজুরির মানদণ্ড নেই এবং এই মানদণ্ডটা নিম্ন থেকে নিম্নতম, আমরা বলি নিম্নতম কিন্তু আসলে নিম্ন থেকে নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু সুপারিশ করেছি। এবং সার্বজনীন পেনশন স্কিম, সার্বজনীন সুরক্ষা, সামাজিক সুরক্ষা, বাংলাদেশে এখনো 70 বছরের মানুষ রিক্সা চালায়। 95% লোক জানে না যে তার চাকরি যাওয়ার পরে সে তার কর্মজীবনের কবে অবসান হবে এবং সে কি করবে, তারপরে সে কিভাবে চলবে। এই ক্ষেত্রগুলো কিন্তু যদি আমরা ঠিকই একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার অঙ্গীকার নিয়ে এগোতে চাই এবং আগামী দিনে যারা নির্বাচিত সরকার আসবে তাদেরকে যদি আমরা আপনার যুক্ত করতে চাই, তাদের মধ্যে যদি ওই ধরনের একটা অঙ্গীকার তৈরি করতে চাই যেটা তারা ধারাবাহিকতা রক্ষা করবে, তাহলে এই বিষয়গুলো কিন্তু উদ্যোগ নেওয়া দরকার। এবং এগুলো খুব কঠিন উদ্যোগ না, এগুলো অন্তর্বর্তী সরকার নিতে পারে। যেমন আইনের কিছু সংস্কার, কিছু প্রাতিষ্ঠানিক সমান। আমি একটা দুটো উদাহরণ দিয়ে এই পার্ট শেষ করব, তারপর 1 মিনিট বলবো। সেটা হচ্ছে যেমন বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা একটা বড় ক্ষেত্র হচ্ছে সামাজিক ব্যবসা বিশ্বব্যাপী। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জীবন বীমা যে বীমা কোম্পানিগুলো আছে তারা সবচেয়ে বেশি ব্যবসা করে, তারা একদম কট্টর মুনাফা ভিত্তিক ব্যবসা করে। কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি সার্বজনীন করতে হলে এবং যদি আপনি শ্রমিকদেরকে, গৃহ শ্রমিকদেরকে সবাইকে যদি আইনের আওতায় এনে তাদেরকে যদি ন্যূনতম কিছু সুরক্ষার আওতায় আনতে চান, তার মধ্যে আইনের পরেই আসবে সার্বজনীন নিরাপত্তা। সেটি কিন্তু একটি রাষ্ট্রীয় বিমান মাধ্যমে শুরু করা যায় যদি তারা যদি আপনার মুনাফা কেন্দ্রিক না হয়ে সামাজিক ব্যবসা কেন্দ্রিক হয়। সেটি কিন্তু নেই। ঠিক তেমনি একটা সংবেদনশীল জায়গা, যেটা আমরা বারে বারে বলেছি, যে মাতৃত্বকালীন সুরক্ষা। এক্ষেত্রে বাংলাদেশে আইন করে বৈষম্য বিদ্যমান। আমরা কিন্তু বৈষম্য অ্যাড্রেস করার জন্য অনেক আলোচনা করেছি, কিন্তু বাংলাদেশে যেখানে যেখানে আইন করে বৈষম্য বিদ্যমান সেগুলো কিন্তু অ্যাড্রেস করিনি। যেমন নারীর প্রতি যে আইন করে বৈষম্য বিদ্যমান, বাংলাদেশে খুব বেশি আইনে কিন্তু বৈষম্য নেই, কিন্তু যে কয়টা আইনে বৈষম্য আছে সে কয়টা সব নারী এবং শ্রমিকদের ক্ষেত্রে। এখন এগুলো চিহ্নিত করে এগুলো যদি অ্যাড্রেস না করা যায় তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু খুব বেশি আমরা আগাতে পারবো না। আমাদের মনে রাখতে হবে শ্রমিকরা বাস্তবতা বুঝে। এই গত 1 বছরে কোনো শ্রমজীবী গোষ্ঠীর পক্ষ থেকে নতুন কোনো দাবি নিয়ে কিন্তু রাস্তায় আসেনি। এসছে আপনার প্রথমত হচ্ছে চাকরি সুরক্ষার জন্য, যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রকল্প বন্ধ হচ্ছে, চাকরি দিতে হবে, চাকরিটা যেন না যায়। এসেছে কি বকেয়া বেতন নিয়ে। এই জিনিসগুলো কিন্তু
একদম প্রাতিষ্ঠানিক পর্যায়ে উদ্যোগ নেওয়া যেত যে কারখানা বন্ধ হলে সেখানকার শ্রমিকদের কি অবস্থা হবে এবং মালিকদেরই বা কি অবস্থা হবে, শেয়ার হোল্ডারদের কি হবে। একটা হচ্ছে যে বন্ধ করা যায় কিভাবে, বন্ধ করা কোনো সলিউশন না, এটা কিভাবে সমাধান করা যায় এই ব্যাপারটা কিন্তু আমাদের আলোচনায় আসা দরকার ছিল। আমি যেটা শেষ করব, অনেকগুলো ব্যাপার ছিল, আরেকটি হচ্ছে যে আউটসোর্সিং এবং নিয়োগের যে অনিশ্চয়তা, এটি আজকে বাংলাদেশে কিন্তু সোশ্যাল ডিজঅর্ডার তৈরি করতেছে, যে আমরা রাজস্ব খাতে শ্রমিক নিয়োগ দিব না, এই তথ্য অর্থ মন্ত্রণালয় থেকে আসার কারণে, যেটা আমি আগেই বলেছি যে অনেক কিছু শ্রম মন্ত্রণালয় নাই, অর্থ মন্ত্রণালয় আসার কারণে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ নিম্নপদস্থ এলাকায় কর্মচারী নিয়োগ বন্ধ এবং তাদেরকে আর একটা এজেন্সির মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। সেই এজেন্সিগুলো সব রাজনৈতিক দলীয় নির্ভর, তারা চেঞ্জ হচ্ছে এবং শ্রমিকদের চাকরি চলে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারাদিন এখন চাকরির অনিশ্চয়তায় ভুগতেছে। এটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, যদি আমাদের এটা সময়ের ব্যাপার না, এটা আজকেই অ্যাড্রেস করতে হবে, এটা জন্য 7 দিন সময়ের কোনো ব্যাপার না। কিন্তু এই অ্যাড্রেসগুলো কিন্তু হচ্ছে না এবং এগুলো সবকিছু কিন্তু এই একটা মন্ত্রণালয়ের মাধ্যমে হবে না, এগুলো অনেকগুলো মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সেই সমন্বয়টা কিন্তু আমাদের ব্যাপার আছে। আমি আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে 2-3টা জিনিস বললো, এটা একটু আমার অভিজ্ঞতা শেয়ার করে শেষ করবো। একটা হচ্ছে উনি বলছে যে রাজনীতিকরণ না করা আর্থিক খাতকে। আসলে আর্থিক খাত সংস্কার নিয়ে খুব বেশি কিন্তু জাতীয় আলোচনা হয় না। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমরা বৈষম্য নিয়ে শুরু করেছি, কর্মসংস্থান নিয়ে শুরু করেছি, কিন্তু ম্যাক্সিমাম আলোচনা হয়েছে রাজনীতি, এবং তাও আমরা যে মিসিং লিঙ্ক দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যের আলোচনায়, সেটা কিন্তু নির্বাচন এবং সংবিধান সংশোধনের কিছু ক্ষেত্রে আলোচনা। সেখানে আর্থিক খাত নাই, সেখানে শ্রম খাত নাই, সেখানে বৈষম্যের বিরুদ্ধে যে আইনি ব্যবস্থাগুলো আছে নারী এবং তাদের অন্যদের, সেগুলো কিন্তু আলোচনায় আসেনি। এখন নাও আসতে পারে, কিন্তু সেটা কিন্তু পরিষ্কার করতে হবে যে এই জাতীয় ঐক্যের যে সিদ্ধান্ত হচ্ছে, এগুলোই চূড়ান্ত না বাংলাদেশে আগামী দিনের পথ চলার জন্য। এখন আগামী দিনে নির্বাচিত সরকার যদি বলে যে আমরা এই জাতীয় ঐক্যের মাধ্যমে যে সুপারিশগুলো আছে তার বাইরে যেতে তো অঙ্গীকারবদ্ধ না, সুতরাং আমি কিন্তু অন্যান্য কোনো ব্যাপারে কোনো হস্তক্ষেপ উদ্যোগ নিতে দায়ী না। তাহলে যে ভুল বার্তাটা যেতে পারে জাতির সামনে, এটা আমাদের কিন্তু একটু বন্ধ করা দরকার। আরেকটা হচ্ছে গণতান্ত্রিক বিনির্মাণের কথা যদি বলেন, এইটাই শেষ কথা আমার, আমি জানি না সময় বেশি নিচ্ছি কিনা। আমি বাংলাদেশে ঘুরতে যে একটা পিকুলার জিনিস আমার সামনে এসেছে, এখানে আমির খসরু মাহমুদ ভাই আছেন, এখানে বিজিএমই এর প্রেসিডেন্ট আছে এবং টেক্সটাইল আছে প্রেসিডেন্ট আছে। যে বাংলাদেশে যখনই যাচ্ছি, একজন এডিসি যখন পরিচয় দিচ্ছে তখন সে বলতেছে আমি অমুক চেম্বারেরও অ্যাডমিনিস্ট্রেটর। এক অদ্ভুত ব্যাপার মনে হয়েছে আমার কাছে। বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বিজনেস চেম্বারগুলোর অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাচ্ছে আমলারা। হ্যাঁ, ইউনিয়ন তো বাদই দেন, ট্রেড ইউনিয়ন হাইজ্যাক হওয়া, প্রফেশনাল বডি হাইজ্যাক হওয়া, আইনজীবী, শিক্ষক আইনজীবী, এই যে। এবং উনি আরেকটা বললেন যে বড় বিনিয়োগকারীরা বাংলাদেশে এখন বিনিয়োগ করবে না নির্বাচনের আগে। কেন আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে এই আস্থা তৈরি করতে পারতেছি না যে বিনিয়োগকারীরা মনে করবে সরকার পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে আর্থিক সংস্কার এবং বিনিয়োগের নীতির কোনো পরিবর্তন হবে না, আমাদের জায়গা ঠিক থাকবে। এবং কেন আমরা এই প্রফেশনাল বডি, ট্রেড ইউনিয়ন, ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক প্রক্রিয়া চালাবার অঙ্গীকারটা করতেছি না। এগুলো যদি সব হাইজ্যাক হয়ে যেত, গণতন্ত্র আমাদের শুধু পার্লামেন্টে রক্ষা করতে পারবেন না।